আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে রাসেল বিজনেস কোচিং এর আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে থাকতেছে এইচএসসি 2022 সাল, অর্থাৎ যারা তোমরা ক্লাস 10-এ রয়েছো, অর্থাৎ নিউ 10, তাদের জন্য যে প্রকাশিত অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্টের হিসাব বিজ্ঞানের 1 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান। এই অ্যাসাইনমেন্টটা তোমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টটার বিস্তারিত আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব এবং কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি সলভ করবে সব কিছু ডিটেলস আজকে তোমাদেরকে শিখিয়ে দিবে এবং প্রত্যেকটা টপিকস তোমাদেরকে বুঝিয়ে দিব। যারা এই চ্যাপ্টারটি, অর্থাৎ তোমাদের বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে লেনদেন, সেই লেনদেন চ্যাপ্টারটি জানো না বা লেনদেন চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা নাই, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ লেকচারটি শুনবে, তাহলে তোমরা শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, কমার্সের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, তোমরা চাইলে সেখানে অ্যাড হতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে কভার পেজ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তোমরা জানো কিভাবে কভার পেজ তৈরি করতে হয়, কারণ অলরেডি 5 সপ্তাহের অ্যাসাইনমেন্ট সলভ করে ফেলেছো। তো সেই 5 সপ্তাহের অ্যাসাইনমেন্টে যেভাবে কভার পেজ তৈরি করছো, এটাও সেম একইভাবে কভার পেজটা তৈরি করবে, শুধুমাত্র এই কয়েকটা বিষয়ে তোমার চেঞ্জ হবে। শিক্ষার্থীরা, তোমাদের যদি কভার পেজ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, আমি পূর্বে তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছিলাম ব্যবসা উদ্যোগ সম্পর্কে, সেই ভিডিওটি দেখে নিবে, সেখানে কভার পেজ কীভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কভার পেজের মধ্যে আমরা লিখব শ্রেণী 10ম, বিষয়ের নাম লিখব হিসাব বিজ্ঞান, বিষয় কোড যেটা হলো 146 এবং অ্যাসাইনমেন্টের ক্রমিক নং দিব 1, যেহেতু এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। দেন অ্যাসাইনমেন্টের শিরোনাম এটি দিব লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণে এর প্রভাব নিরূপণ। এটা তোমাদের অ্যাসাইনমেন্টের কলামই দেওয়া আছে, যে এই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে এইখানে এই কলামটা মধ্যে দেওয়া আছে। তো এইটাই হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের সলিউশনটা শুরু করব। তো অ্যাসাইনমেন্ট সলিউশন শুরু করার পূর্বে অবশ্যই আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে তুমি কোশ্চেন থেকে ফুল মার্কস পেতে পারো সেই সম্পর্কে তোমাদের ধারণা দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 20 মার্কের, টোটাল নাম্বার 20, যেটা হলো 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। 5টা কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনে 4 করে দেওয়া হয়েছে। তো মূলত অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা ক্লাসেরই প্রত্যেকটা কোশ্চেনে 4 মার্ক থাকে। তো এটা একটা সৃজনশীল কোশ্চেন না, এখানে কোথাও ক খ আকারে দেওয়া নাই, সো আমরা ক খ আকারে লিখব না। দেন দেখো, এখানে আমাদের এই নির্দেশনা অংশ এবং এই নির্দেশক অংশ এই দুটার সাথে মিল রেখে এবং 4 মার্ক পাওয়ার জন্য এই ঘরটার সাথেও মিল রেখে, এই 3টি কলামের সাথে মিল রেখে আমাদের অ্যাসাইনমেন্ট সলভ করতে হয়। প্রথমে বলছে লেনদেনের ধারণা এবং এখানে বলছে লেনদেনের উদাহরণ সহ ধারণা ব্যাখ্যা করতে হবে। যদি উদাহরণ সহ ধারণা ব্যাখ্যা করতে পারো সেক্ষেত্রে 4 মার্কস পাবে। দেন দ্বিতীয় যে কোশ্চেনটা সলভ করতে হবে সেটা হলো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এখানে বলছে কমপক্ষে 6টি বৈশিষ্ট্য উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারলে তুমি 4 মার্কস পাবে। আমরা 6টি বৈশিষ্ট্যই ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তুমি আশা রাখি যে তুমি যদি এই অ্যাসাইনমেন্টটি ফুল বুঝে বুঝে সলভ করো এবং অথবা আমার লেখাটায় কপি করো, তাহলে তুমি 20 মার্ক ইনশাল্লাহ পাবে। দেন তারপরে যে কোশ্চেনটা সলভ করতে হবে সেটা হলো লেনদেন চিহ্নিতকরণ। দেখো, এখানে লিখে দিয়েছে সংযুক্ত ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করতে বলছে এবং প্রত্যেকটি লেনদেনের আধুনিক ব্যাখ্যা সঠিক হলে 4 মার্ক পাবে। তো এখানে কোন লেনদেন, এখানে এই সহায়ক তথ্যটা দেওয়া আছে একটা, এই সহায়ক তথ্য থেকে এই কাজগুলো করতে হবে। তো আমরা যখন এই গণন কোশ্চেনটি সলভ করব তখন এই সহায়ক তথ্যটি তোমাদেরকে বুঝিয়ে দিব, প্রত্যেকটা লেনদেন বুঝিয়ে দিব। দেন যেটা তৈরি করতে হবে সেটা হলো হিসাব সমীকরণ, বাস হিসাব সমীকরণের ব্যাখ্যা দিতে হবে প্রথমে। এবং এখানে বলছে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ সহ উপাদানগুলোর পূর্ণরূপ বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, তাহলে তুমি 4 মার্কস পাবে। তো এটাও আমরা ব্যাখ্যা করে দিব। দেন দেখো, লাস্ট কোশ্চেন যেটা হলো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিশ্লেষণ। এখানে দেওয়া আছে 1, 3, 4 ও 28 তারিখের, অর্থাৎ 4টা তারিখের লেনদেন নিয়ে হিসাব সমীকরণ প্রস্তুত করতে হবে। যদি 4টা লেনদেনই সঠিক হয় তুমি 4 মার্কস পাবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। আমরা সহায়ক তথ্যটা যখন ম্যাথ করব, বিশেষ করে 3 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, তখনই আমরা এই ম্যাথেরটা ডিটেলস তোমাকে বুঝিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথম কোশ্চেনটি সমাধান শুরু করি। সেটা হলো যে লেনদেনের ব্যাখ্যা করতে বলছে, যেটা উদাহরণ সহ ব্যাখ্যা করব। অ্যাসাইনমেন্টের প্রথমেই আমরা শিরোনামটি লিখে দিব। তুমি যে অ্যান্সার শিটটা করতেছো সেই অ্যান্সার শিটে শিরোনামটা লিখতে হবে। তো শিরোনাম যেটা ছিল লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ হিসাব সমীকরণের প্রভাব, এটা আমরা লিখে দিলাম। এখন অ্যাসাইনমেন্ট কীভাবে প্রস্তুত করতে হয় তোমরা সেটা সবাই জানো, তারপর একটু বলতেছি। তোমরা জাস্ট এটা কি করবে, মার্জিন টেনে নেবে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও মার্জিন টানবে, যখন অ্যাকাউন্টিংয়ে ম্যাথ করবে তখন তুমি মার্জিন টানবে না। তাছাড়া সব ক্ষেত্রে তুমি মার্জিন টানবে। এই মার্জিনটা তুমি বক্স আকারে করতে পারো চারপাশ থেকে, অথবা তুমি এখানে এক স্কেল করে টানতেও পারো। তুমি যেভাবে তোমার সুবিধা হয় সেভাবেই করতে পারো। দেন শিরোনামটা লেখার পরে আমরা কোশ্চেনটা লিখবো। এখানে ক নং প্রশ্নের উত্তর লিখবো না, যেহেতু তোমাদের কোশ্চেনে কোথাও ক নং প্রশ্নের উত্তর কোথাও লেখা নেই, ক খ দিয়ে করা হয় না, যার কারণে আমরা ক নং কোশ্চেনটা লিখবো না। তবে অবশ্যই এই প্রশ্নটা লিখবো। প্রশ্নটা যেটা ছিল সেটা হলো লেনদেনের ধারণা। ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ঘটনা সংঘটিত হয়, যার প্রতিটি লেনদেন নয়। ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যতগুলো ঘটনা ঘটে সবগুলো ঘটনা কি লেনদেন নয়। ঘটনা কি বলছে, অগণিত, গণা যাবে না, কারণ আমাদের জীবনে যা কিছু ঘটে সবই ঘটনা। ঘটনা কয় প্রকার, 2 প্রকার। একটা বলেছে আর্থিক ঘটনা, আরেকটা হলো অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা যেমন একটা উদাহরণ দেখো, 500 টাকার পণ্য ক্রয়, অর্থাৎ যে ঘটনার সাথে অর্থ জড়িত সেটাই আর্থিক ঘটনা। দেন অনার্থিক ঘটনা, আকাশ থেকে বৃষ্টি পড়ে, তাহলে এখানে কি অর্থ জড়িত নয়, সো এটা অনার্থিক ঘটনা। দেন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি আর্থিক ঘটনাকে লেনদেন বলে। তার মানে কি, যেটা আর্থিক ঘটনা সেটাই হলো লেনদেন, আর সেটা অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের হইতে হবে। দেন লেনদেনের আবিধানিক অর্থ দেওয়া নেওয়া, আদান প্রদান, গ্রহণ, দান। অর্থাৎ লেনদেন মানে কি, বিনিময় করা, ঠিক আছে, কেউ দিবে কেউ নিবে, অর্থাৎ দেওয়া নেওয়া, আদান প্রদান। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনাকে লেনদেন বলে। তার মানে যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপ করা যায় সেটাই লেনদেন। প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়, কেননা ঘটনা থেকেই তো মূলত লেনদেন আসছে। তার মানে কি, প্রত্যেকটা লেনদেনই ঘটনা হবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা তো আর লেনদেন হয় না, কারণ লেনদেন হইতে হলে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ঘটনা হইতে হয়। দেন হিসাব বিজ্ঞানের মূল উপাদান লেনদেন। লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয়। লেনদেন ব্যতীত হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের কোনো কার্যই সম্পাদন করা সম্ভব নয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটা কাঁচামাল আছে, প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে যেমন কাঁচামাল দরকার, সেম হিসাব বিজ্ঞান করতেও কাঁচামাল দরকার। সেই কাঁচামালটা হলো লেনদেন। যদি লেনদেন না হয় সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোনো কাজকর্মই করা সম্ভব না, যেমন জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী, কোনো কিছুই করা সম্ভব হবে না। আধুনিক দৃষ্টিতে যে ঘটনার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, দায় ও স্বত্বাধিকার পরিবর্তন হয়, তাই ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেন। তাহলে আশা করি বুঝতে পারছো, যেটার মাধ্যমে দায়, সম্পত্তি, মালিকানা পরিবর্তন হবে সেটাই হবে কি, লেনদেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমরা, এবিসি কোম্পানি 10,000 টাকার পণ্য বিক্রি করে। এই ঘটনার ফলে নগদ অর্থ নামক সম্পদ বৃদ্ধি পায় এবং বিক্রয় নামক আয় বৃদ্ধি পায়, সো এটা লেনদেন। মানে একটা কোম্পানির পণ্য বিক্রি করছে, বিক্রি করলে কি নগদ টাকা আসছে, সো অর্থের পরিবর্তন হয়েছে। তো অর্থের পরিবর্তন যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হয় সেটাই লেনদেন। দেন অপরদিকে অন্যদিকে এবিসি কোম্পানি 10,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমায়েশ পায়, তবে তা লেনদেন নয়। তার মানে যদি এবিসি কোম্পানি পণ্য বিক্রি না করে বিক্রয়ের ফরমায়েশ পায়, ফরমায়েশ মানে অর্ডার পেলে সেটা কি হবে না, লেনদেন হবে না, কেননা এই ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। আশা করি বুঝতে পারছি, কারণ ফরমায়েশ পাইছি, ফরমায়েশ অনুযায়ী এখনও আমি পণ্যটা বিক্রি করি নাই, বিক্রি করলে লেনদেন হবে, তার আগ পর্যন্ত লেনদেন হবে না, কারণ আর্থিক পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেনটা আমরা সমাধান ফিনিশিং করার জন্য বা সুন্দর করার জন্য একটা উপসংহার দিয়ে দিব, তাহলে টিচারের মনোরঞ্জনটা ভালো করে হবে। পরিশেষে বলা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে সকল ঘটনা লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা। হিসাব বিজ্ঞানের ইনপুট হিসাবে লেনদেন কার্য সম্পাদন করে। আশা করি বুঝতে পেরেছ। দেন আমরা নেক্সট কোশ্চেনটি সমাধান শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট কোশ্চেনটি ছিল লেনদেনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছিল এবং কমপক্ষে 6টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে, তাহলে তুমি 4 মার্কস পাবে। আমরা হেডিংটা দেবো বা প্রশ্নটা লিখবো যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আমরা প্রথমে একটু লেনদেন সম্পর্কে একটু লিখব। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনাকে লেনদেন বলে। প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। হিসাব বিজ্ঞানের মূল উপাদান লেনদেন। লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয়। ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য যাচাই করতে হয়। এই কথাগুলো আমি পূর্বেই বলেছি, সেগুলো আবার নতুন করে সাজিয়ে জাস্ট একটু ভূমিকা আকারে দিয়ে দিলাম। দেন আমরা 6টা বৈশিষ্ট্য বর্ণনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য, দুটি পক্ষ বা দ্বৈত সত্তা।
কোনো ঘটনার লেনদেন হতে হলে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে গ্রহীতা এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে দাতা বলে। আর গ্রহীতা মানে ডেবিট আর দাতা মানে ক্রেডিট। মানে লেনদেনের থেকে দুটো পক্ষ থাকবে, অর্থাৎ একটা পক্ষ কী করবে, যে কোনো একটা সুবিধা দিবে আর একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে। কারণ বিনিময় হবে, বিনিময় মানে কি দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া না হলে তো আর লেনদেন হবে না। তো এটা একটা বৈশিষ্ট্য। তো এর একটা উদাহরণ হলো যে আসবাবপত্র 20,000 টাকা, এখানে একটা পক্ষ কি আসবাবপত্র, অপর পক্ষ কি নগদান হিসাব। আশা করি বুঝতে পেরেছ। দেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় তাকে লেনদেন বলা যাবে না। এটা আমরা একটু আগে বলেছি, তুমি সবাই বুঝতে পারছো যে অর্থ যদি পরিমাপ করা না যায় সেটা লেনদেন হবে না। যেমন পণ্য বিক্রি করার সিদ্ধান্ত হলো, এটা লেনদেন নয়। কিন্তু যদি বলা হয় 10,000 টাকার পণ্য বিক্রি করা হলো তাহলে এটা লেনদেন। আশা করি ক্লিয়ার ধারণা পেয়েছো। দেন হলো আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হলে উক্ত ঘটনাকে লেনদেন বলে গণ্য করা যাবে। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিবর্তনকে বোঝায়। যেমন 15,000 টাকার মূল্যের আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো, এটা একটা লেনদেন নয়। কারণ হলো এর ফলে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না। যদি বলা হতো 15,000 টাকার মূল্যের আসবাবপত্র ক্রয় করা হলো, সেক্ষেত্রে এটি লেনদেন হতো, কারণ তখন অর্থের পরিবর্তন ঘটতো। তার মানে কোনো একটা লেনদেন হতে অবশ্যই অর্থের পরিবর্তন ঘটতে হবে, শুধু অর্থের মাপ থাকলেই চলবে না। তো ফরমাইশ দিয়েছিল, ফরমাইশ দেওয়া মানে অর্ডার দেওয়া, অর্থ চলে যায় না, সো এটা লেনদেন না। আশা করি বুঝতে পেরেছ। দেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেন পরস্পর সম্পর্কযুক্ত হতে পারে, তবে একটি লেনদেন অপরটির উপর নির্ভরশীল হবে না। প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হবে। তার মানে কি একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেন কী হবে না, হুবহু মিলে যাবে না। যেমন করিমের নিকট হতে 5,000 টাকা পেয়ে রহিমকে প্রদান। এই দুটি ঘটনার মধ্যে সম্পর্ক থাকলেও লেনদেনে দুটি ভিন্নভাবে সংগঠিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। কারণ একজনের কাছ থেকে টাকা পেয়ে আরেকজনকে প্রদান করা হয়েছে। তো যার কাছে টাকা পাইছিলাম সে হয়েছিল আমার দেনাদার, আর যাকে প্রদান করছে সে আমার পাওনাদার। তো দুটো জিনিস তো এক না। দেন দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। যেমন 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়, এটা একটা দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয়, এটা একটা অদৃশ্যমান লেনদেন। অর্থাৎ লেনদেন দৃশ্যমানতা বলতে বোঝাইতে হয়েছে দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। দৃশ্যমানতা বলতে দৃশ্যমান শুধু না, ঠিক আছে। তো দৃশ্যমান লেনদেন যেমন আসবাবপত্র করে এটা দেখা যায়, অদৃশ্যমান লেনদেন কিন্তু দেখা যায় না। যেমন অবচয় মানে কি আমরা অনুমান করি না যে প্রতি বছর বা প্রতি মাসে এমন করে ক্ষতি হচ্ছে সম্পদের। আসলে আলটিমেটলি অতটুকু ক্ষতি হচ্ছে কিনা আমরা নিজেরাও জানি না বা ব্যবসা প্রতিষ্ঠান জানে না। দেন হিসাব সমীকরণের প্রভাব। প্রতিটি আর্থিক লেনদেন হিসাব সমীকরণে প্রভাবিত করবে। লেনদেনের ফলে হিসাব সমীকরণে বিভিন্ন উপাদানে পরিবর্তন সাধিত হয়। যেমন 10,000 টাকা মূল্যের আসবাবপত্র ধারে করা, যা হিসাব সমীকরণে A = L+E সম্পদ বৃদ্ধি পায় এবং দায় বৃদ্ধি পায়। মানে প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণে প্রভাব পড়বে, ঠিক আছে। হিসাব সমীকরণ জানি কোনটা, আমরা জানি A = L+E। তো এখানে দেখো আসবাবপত্র ক্রয় বলছে 10,000 টাকা, তার আসবাবপত্র ক্রয় করলে কী হয়, আমার সম্পদ বাড়ে। কোন সম্পদ বাড়ে, আমরা আসবাবপত্র সম্পদ বাড়ে। কিন্তু এটা করছে কি ধারে ক্রয় করছে, মানে বাকিতে ক্রয় করছে। তো বাকিতে ক্রয় করলে কি আমার কাছে টাকা পয়সা পাবে, সো তার নাম কি দায় বা পাওনাদার। তো পাওনাদার আমার বাড়বে, অর্থাৎ দায় বৃদ্ধি পাবে। তো পরিশেষে বলা যায় ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণের ক্ষেত্রে লেনদেনের বৈশিষ্ট্য নিরূপণ করা আবশ্যক। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সলভটার শেষেও আমরা একটা পরিসংখ্যান দিয়ে দিব। তো তোমরা যদি মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে প্রেস করবে এবং সেই অনুযায়ী জয়েন হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা থার্ড কোশ্চেনটা সলভ শুরু করব। তো থার্ড কোশ্চেনটা একটা ম্যাথ ছিল। দেখো কি বলেছে, সংযুক্ত ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তার মানে এখানে যতগুলো ঘটনা আছে এই ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করতে হবে। লেনদেন শুধুমাত্র যেগুলো লেনদেন সেগুলোর সাথে আমরা আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে হবে। এখন আধুনিক পদ্ধতি কোনটা, A = L+E, অর্থাৎ হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে কোথায় কোথায় প্রভাব পড়ছে সেটা দেখাইতে হবে। আর এখানে বলছে সবগুলো লেনদেনেরই আধুনিক ব্যাখ্যা সঠিক হলে 4 মার্কস পাবে। তার মানে সবগুলো লেনদেনের বলছে, সবগুলো ঘটনার বলে নাই। তার মানে সবগুলো লেনদেনের ব্যাখ্যা শুরু করব। তো প্রথমে আমরা ছকটা করে নিব, তারিখ, লেনদেন কিনা, আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তারিখ প্রথমে হলো যা 2020 মে 1। দেখো কি ছিল,
এখানে প্রথম বলছিল যে সহায়ক তথ্য, একটি এক মালিকানা ব্যবসায় 2020 সালের মে মাসের কয়েকটি ঘটনা নিম্নরূপ। তাহলে মে মাসের ঘটনাগুলো দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে মে 1। তাহলে মে 1 বলছে কি 1,95,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলে কী হয়েছে, ব্যবসায় নগদ টাকা আসছে। তো নগদ টাকা আসুক বা অর্থ আসলেই সেটা কী হবে, লেনদেন হবে, অর্থাৎ অর্থের পরিবর্তন হয়েছে। তো আমরা এটাকে কী লিখবো, লেনদেন লিখবো। তো আমরা এখানে লেনদেন কিনার ঘরে দিয়ে দেবো লেনদেন। দেন এখানে কারণটা কী লিখবো, উক্ত ঘটনা হলো ব্যবসায় নগদ অর্থের নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং উক্ত সম্পদ মালিক বিনিয়োগ করে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মানে কারণ টাকাটা কে দিয়েছিল, মালিক দিয়েছিল, যার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ই, এর মধ্যে এ বৃদ্ধি পাইছে মানে সম্পদ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব মানে মূলধন বৃদ্ধি পাইছে এখানে। সুতরাং এটা একটা লেনদেন। দেন 3 নাম্বার তারিখ যেটা ছিল অর্থাৎ মে 3, সেটা হলো নগদে পণ্য ক্রয়। তো নগদে পণ্য ক্রয় করলে কী হয়, নগদ অর্থ চলে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাও লেনদেন। তো আমরা এটা লিখবো কি, লেনদেন। উক্ত ঘটনার ফলে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পায় এবং নগদ অর্থ নামক সম্পদ হ্রাস পায়। তো পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যায়, যখন সম্পদ হ্রাস পাইছে এবং ক্রয় বৃদ্ধি পায়, কারণ এটা জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট। তো ক্রয় একটা ব্যয়, সো ব্যয় কী হয়, বৃদ্ধি পায়। তো হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে, আমাদের যেহেতু সম্পদ হ্রাস পাইছে তাহলে এ হ্রাস পাবে এবং ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইলে কী হয়, ই হ্রাস পায়, মানে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটা আমরা হিসাব সমীকরণে দেখিয়ে দিব যে মালিকানা সত্ত্বের 4টা উপাদান, তার মধ্যে 2টা বৃদ্ধি পায়, 2টা হ্রাস পায়। 2টা কোন কী বৃদ্ধি পায়, মূলধন আর আয়, আর হ্রাস পায় উত্তোলন আর ব্যয়। কারণ মূলধন আর আয়ের ফলে মালিকের টাকা বৃদ্ধি পায় আর ব্যয় বা উত্তোলনের ফলে মালিকের টাকা হ্রাস পায়। দেন আমরা তারপরে লেনদেনটা দেখব। তারপরে লেনদেনটা ছিল 4 তারিখ, চেকে পণ্য বিক্রয়। তাহলে বিক্রি করা হয়েছে এবং টাকা আসছে, টাকাটা আসছে চেকের মাধ্যমে আসছে। সেক্ষেত্রে আমরা লেনদেন লিখব, উক্ত ঘটনার ফলে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে কী হয়েছে, নগদ টাকা বাড়ছে এবং আয় বাড়ছে, বিক্রয় একটা আয় বাড়লে কী হবে, ই বাড়বে। কারণ একটু আগে বললাম আয় হলো ই বাড়ে এবং ব্যয় হলে ই হ্রাস পায়। দেন 10 তারিখ বলছে একটা ব্যাংক হিসাব খোলা হলো 5,000 টাকা। তো ব্যাংক হিসাব খুললে কী করতে হয়, এটা ব্যাংকে টাকাটা জমা হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটা লেনদেন এবং লিখব যে উক্ত ঘটনার ফলে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়, কারণ ব্যাংকে টাকা জমা হয়ে গেছে এবং তোমার নগদ অর্থ চলে গেছে, সো নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে কী হবে, এও বৃদ্ধি পাবে আবার এ হ্রাসও পাবে। সুতরাং এটা লেনদেন। এই কারণে 2টা বা সমান হলেই হয়েছে। তো একবার বৃদ্ধি পাইছে একবার হ্রাস পাইছে এ, তার মানে এতে কিছুই থাকে না। আশা করি বুঝতে পেরেছ। দেন তারপরে যেটা ছিল সেটা হলো 16 তারিখ। দেখো 16 তারিখ বলেছে বিমা প্রিমিয়াম প্রদান করা হলো 3,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুদের দেখো 13 তার আগে 13 তারিখ ছিল। 13 তারিখ হলো ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো। ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে, এখন পর্যন্ত ঋণ নেয় নাই। তো ঋণ যখন নিবে তখন এটা লেনদেন হবে, তখন অর্থ আসবে বা অর্থ চলে যাবে। সো এটা কী হবে না, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লেনদেন হবে না, যার কারণে আমরা 16 তারিখটা নেব। বিমা প্রিমিয়াম প্রদান করা হলো 3,000 টাকা। তো বিমা প্রিমিয়াম মানে আমরা জানি বিমা করার পরে কিস্তি প্রদান করা হয়, ওইটাকে বলা হয় বিমা প্রিমিয়াম, বিমা খরচ। ঠিক আছে, তো বিমা প্রিমিয়াম প্রদান করলে এটা একটা লেনদেন। আমরা লিখে দেব লেনদেন। উক্ত ঘটনার ফলে বিমা প্রিমিয়াম নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ই, এর মধ্যে কী হবে, নগদ টাকা যেহেতু হ্রাস পাইছে, কারণ নগদ টাকা চলে গেছে, সো এ হ্রাস এবং বিমা প্রিমিয়াম একটা ব্যয় বৃদ্ধি পাইছে। ব্যয় বৃদ্ধি পাইলে কী হবে, আমরা বলছিলাম ই হ্রাস পাবে, মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সো এটা একটা লেনদেন। 16 তারিখের পরে ছিল 20 তারিখ। অফিসে ব্যবহারের জন্য একটা কম্পিউটার ক্রয় করা হলো 35,000 টাকা। তো কম্পিউটার, ফ্রিজ, টিভি, এসি এগুলোকে বলা হয় অফিস সরঞ্জাম। সো এটাকে আমরা লিখব লেনদেন। উক্ত ঘটনার ফলে অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। তার মানে কি, দুইটাই সম্পদ বৃদ্ধি পাইছে, একটা সম্পদ হ্রাস পাইছে। সো এ বৃদ্ধি এবং এ হ্রাস পাইছে, সো এটা লেনদেন। দেন 25 তারিখ হারুন ট্রেডার্সকে চেকে পরিশোধ। হারুন ট্রেডার্সকে যদি চেকে পরিশোধ করো সেক্ষেত্রে তোমার কী হবে, ব্যাংকের টাকা চলে যাবে। আর কাকে তুমি টাকা পরিশোধ করো, অবশ্যই পাওনাদারকে পরিশোধ করবা। সেক্ষেত্রে লিখবা লেনদেন। উক্ত ঘটনার ফলে পাওনাদার নামক দায় হ্রাস পেয়েছে এবং নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। সো এটা কী হবে, এও হ্রাস পাবে এবং এলও হ্রাস পাবে। সো এটা একটা লেনদেন। দেন 22 তারিখ হলো একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হয়েছিল মাসিক বেতনে। সো এটা আমরা দেই নাই, কারণ এটা লেনদেন না। দেন 28 তারিখ মালিক কর্তৃক
ব্যাংক হতে উত্তোলন। তো মালিক কী করছে, নিজের জন্য টাকা উঠাই নিছে, কিন্তু সেটা নগদ থেকে না, নিচে ব্যাংক থেকে। তো ব্যাংকের টাকা চলে গেছে, আর মালিক যেহেতু নিছে সেটা উত্তোলন। সো আমরা এটা লিখবো লেনদেন। উক্ত ঘটনার ফলে ব্যাংক নামক সম্পদ হ্রাস পেয়েছে এবং উত্তোলন নামক মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। কারণ উত্তোলন হলে কী হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে যদি ব্যাংক হ্রাস পাইছে তো সম্পদ হ্রাস পাইছে, এ হ্রাস। এবং উত্তোলন মানে কি, ই হ্রাস। কারণ বলছিলাম যে উত্তোলন আর ব্যয় কারণে ই হ্রাস পাবে, মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সো এটাও লেনদেন। দেন 28 তারিখের পরে 30 তারিখ অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা। তাহলে এবার ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে অফিসের প্রয়োজনে। তো অফিসের যে প্রয়োজনে করলে কি হবে, অফিসের প্রয়োজনে করলে হবে উত্তোলন হিসাব হবে না, হবে নগদান হিসাব আর ব্যাংক হিসাব। কারণ এই টাকাটা ব্যবসায় ক্যাশে আসবে, মালিক নিবে না। মালিক নিলেই শুধুমাত্র উত্তোলন হবে। তো উক্ত ঘটনার ফলে ব্যবসায় ব্যাংক নামক সম্পদ হ্রাস পেয়েছে এবং নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তার মানে একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ হ্রাস পাইছে। সো এ বৃদ্ধি এবং এ হ্রাস, সুতরাং এটা একটা লেনদেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। দেন না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, অথবা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো, সেখানে তোমার সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3rd কোশ্চেন শেষ, আমার 4th নাম্বার কোশ্চেনটা সলভ করবো, যেটা ছিল হিসাব সমীকরণ ব্যাখ্যা করতে বলছিল, এবং বলছিল হিসাব সমীকরণের বর্ধিত রূপ সহ উপাদানগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে বলছে। তাহলে বর্ধিত রূপ সহ ব্যাখ্যা করব। তো আমরা প্রশ্নটা লিখে দেবো, হিসাব সমীকরণের ব্যাখ্যা। প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ মোট দায় ও মালিকানা সত্ত্বের সমান হবে, এই সম্পর্কটিকে হিসাব সমীকরণ বলে। মানে একটা প্রতিষ্ঠানে যত সম্পদ আছে সেই সম্পদের দাবিদার কী হবে, হয় মালিক হবে। যদি মালিকের টাকা দিয়ে কেনা হয় তাহলে মালিক হবে, আর যদি মালিকের টাকা দিয়ে কেনা না হয় সেক্ষেত্রে দাবিদার হবে অন্য কোনো ব্যক্তি। তাহলে সেই ব্যক্তি হলো কি, দায়। তো এই যে প্রভাবটা বা এই যে সমীকরণটা, সেটাকে বলা হবে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের আবিষ্কারক আমেরিকান হিসাব বিজ্ঞানী দ্রুতপদ আখিলা পদ্ধতির উপর ভিত্তি করে হিসাব সমীকরণ আবিষ্কৃত হয়। তোমরা সবাই জানো প্রতিটি লেনদেনের প্রভাব পড়ে হিসাব সমীকরণের উপর, সেটাও আমরা জানি। লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে হিসাব সমীকরণের মূল উপাদান কয়টা, 3টা। সেটা হলো সম্পত্তির দায়, মালিকানা সত্ত্ব। দেন এখানে মালিকানা সত্ত্বের মধ্যে আবার 4টা উপাদান রয়েছে। কারণ কি, দেখো আমরা বলছিলাম যে হিসাব উপাদান কিন্তু 5টা, সেটা হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। কিন্তু হিসাব সমীকরণের উপাদান কয়টা, 3টা। তার বাকি রইল কি, আয় আর ব্যয়। তার আয় আর ব্যয় কোথায় যাবে, মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। তাহলে আমরা লিখলাম আয় আর ব্যয় মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, কারণ আয় হইলে মালিক নিবে এবং ব্যয় হইলেও সেটা মালিক বহন করবে। দেন মূলধন আর উত্তোলনে, যেটা হলো মালিকানা সত্ত্বের উপাদান। সো এটা কি হবে, মূলধন হইলে মালিক পাবে এবং উত্তোলন হলেও সেটা মালিকের টাকা থেকে কাটা যাবে। তাহলে মৌলিক হিসাব সমীকরণ কি, এ সমান সমান L প্লাস ই। তাহলে এটার বর্ধিতটা কী লিখবো আমরা, এই ই না লিখে এখানে এই 4টা জিনিস লিখবো, মালিকের মূলধন বা বিনিয়োগ, আয়, ব্যয় এবং উত্তোলন। সো আমরা এখানে লিখে দিলাম এল না লিখে আমরা কি লিখবো, মূলধন মানে কি, ক্যাপিটাল। নিচে লেখা আছে দেখবে ক্যাপিটাল। তাহলে আমরা ক্যাপিটাল লিখে দিলাম। তাহলে মূলধন হলে যোগ হবে, আয় হলে কী হবে, সেটা মালিক পাবে, সো এটাও যোগ করলাম। ইনকাম বা রেভিনিউ সেটা একই কথা। দেন ব্যয় হলে কী হবে, মাইনাস হবে, ব্যয়টাকে এক্সপেন্স এক্স দ্বারা প্রকাশ করা হয়, এবং উত্তোলন হলে সেটা কী হবে, মাইনাস হবে, উত্তোলনকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখন কী করলাম, এটাকে প্লাস করে দিলাম, মাইনাস ট্যাগ করে দিলাম, মানে প্লাস আর মাইনাস আলাদা আলাদাভাবে, মানে এটা সিকোয়েন্সভাবে সাজিয়ে লিখলাম। তো এই নামগুলো নিচে দেওয়া আছে, তুমি দেখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো আশা করি পারবে। তো এটার আমরা কী করবো, এখন বিস্তারিত ব্যাখ্যা করতে বলছিল হিসাব সমীকরণে। সেটা হলো কি, এই যে 3টে উপাদান, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টার ব্যাখ্যা করতে হবে। নিম্ন ব্যাখ্যাটা করা হলো। তাহলে প্রথমে সম্পদ হলো প্রতিষ্ঠানের মালিকানাধীন এমন বস্তু যা প্রতিষ্ঠানের বর্তমানে সুবিধা প্রদান করে এবং ভবিষ্যতে সুবিধা প্রদান করবে। তার মানে সম্পদ থেকে আমরা কি পাবো, সুবিধা পাবো, বর্তমানে পাবো অথবা ভবিষ্যতে পাবো, এমন বস্তুই হলো সম্পদ। যেমন আসবাবপত্র, নগদান, দালান কোঠা, দেনাদার ইত্যাদি। দেন দায়, প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিক বাদে তৃতীয় পক্ষের যে দাবি, অর্থাৎ প্রতিষ্ঠানের যে সম্পদ আছে সেই সম্পদ যদি মালিকের টাকায় না কেনা হয় সেটাই হলো দায়, কারণ অন্য মানুষ হলে দাবিদার থাকবে। তো যেমন পাওনাদার, ঋণ, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, বন্ধকি ঋণ ইত্যাদি। প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান হলো 2টা, যথা মূলধন এবং উত্তোলন। প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যে দাবি সেটাই মালিকানা সত্ত্ব, আর এর উপাদান, মূল উপাদান কয়টা, 2টা, একটা মূলধন আর একটা উত্তোলন। শিক্ষার্থী বন্ধুরা আমরা এবং সর্বশেষ কোশ্চেনটি সমাধান করব। সেটা বলেছিল যে 1, 3, 4, 28 তারিখের
নিয়ে লেনদেনগুলো নিয়ে একটা হিসাব সমীকরণ প্রস্তুত করতে বলছে। তো প্রথমে আমরা হিসাব সমীকরণটা ছক করে নিব। ছকটা আমরা এইভাবে করব, তুমি চাইলে এখানে একটা উদ্বৃত্তর ঘরও দিতে পারো। এই ছকটা একটা ফিক্সড ছক, তুমি সবাই মনে রাখবে। যদি এই হিসাব সমীকরণ সম্পর্কে কোনো সমস্যা থাকে, এই ছকটা আজীবনের জন্য তুমি শিখতে চাও কীভাবে তুমি খুব ইজিলি করতে পারো, সেক্ষেত্রে স্ক্রিনে যে ভিডিও দেখানো যাচ্ছে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তাহলে আজীবন চিন্তা করি তুমি আর কখনোই হিসাব সমীকরণে ছক বা হিসাব সমীকরণ করার নিয়মটা জীবনে বলবে না। এখানে আমরা সমান সমান থেকে দায়ের এই পর্যন্ত সবসময় ফিক্সড রাখবো, থাকুক আর না থাকুক, মানে প্রশ্ন থাকুক আর না থাকুক, এগুলো আমরা ফিক্সড দিয়ে দিব। দেন এই পাশের মধ্যে নগদানার প্রাপ্য হিসাব আর তারিখ এতটুকু ফিক্সড রাখবো, এবং অন্যান্য সম্পদ যদি কোনো থাকে সেই সম্পদগুলোর নাম লিখব। তাহলে এখানে এই লেনদেনের মধ্যে একটা সম্পদ বাড়তি পাইছিলাম, সেটা হলো ব্যাংক হিসাব। এখন তোমরা শিক্ষার্থীরা কোশ্চেন করতে পারো, ভাইয়া প্রাপ্য হিসাব, ঋণ হিসাব, পদ হিসাব এগুলোর কোনো অ্যামাউন্টই নাই, তারপরও দিয়ে রাখছি। এখন এটা আমি দিচ্ছি কারণ ছকটা তুমি যাতে সহজে শিখতে পারো, এগুলো ফাঁকা রাখলে কোনো সমস্যা নাই, আর তুমি না দিলেও কোনো সমস্যা নাই। তো আমাদের ইজিভাবে শেখার জন্য এখানে এখান থেকে থাকবে এই পর্যন্ত সবগুলো ফিক্স থাকবে, এবং এইখান থেকে এতটুকুও ফিক্স থাকবে। দেন অন্যান্য যদি কোনো সম্পদ থাকে নগদান প্রাপ্য হিসাব বাদে সেইগুলোর নাম লিখবো। দেন তুমি চাইলে এখানে একটা উদ্বৃত্তের ঘর লিখতে পারো। আমি কিন্তু উদ্বৃত্তটা আনছি, কিন্তু উদ্বৃত্তের কথাটা লিখি নাই, ঠিক আছে? তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। দেন তুমি চাইলে এখানে প্লাসের জন্য একটা আলাদা কলম দিতে পারো, সেক্ষেত্রে তোমার বারবার কলমটা জন্য প্লাস দিতে হবে। তো এত কিছু ভেজাল করার দরকার নেই, তুমি এই সিস্টেমে করলে তুমি তোমার অঙ্কটা হয়ে যাবে। তো আমাদের প্রথম বলছিল 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখ। 1 তারিখটা আমরা পড়ে নেব। দেখো 1 তারিখে বলছিল 1,95,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, সো এটা কি লেনদেন। তাহলে এটা লেনদেন করলে কী হচ্ছে, ব্যবসা নগদ টাকা আসছে, যার কারণে নগদান হিসাব আমরা প্লাস করে দিব। আর এটা কে আনছে, মালিক আনছে, তাই মূলধনে আমার বাড়বে। মালিকানা সত্ত্বের এখানে 4টা উপাদান থাকবে, সেটা হলো মূলধন হলে প্লাস হবে, আয় হইলে প্লাস হবে, ব্যয় হইলে মাইনাস হবে, এবং উত্তোলন হইলে মাইনাস হবে। তোমাদের বারবারই বলতেছি হিসাব সমীকরণ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে এই স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি অবশ্যই দেখে নেবে। ভিডিও ডিসক্রিপশন বক্স, ইন স্ক্রিন সব জায়গায় লিঙ্কটা দেওয়া থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার কি করবো, এখানে মন্তব্য লিখবো। মন্তব্য কখন লিখবো, যখন মালিকানা সত্ত্বের ঘরে কোনো একটা এন্ট্রি চেঞ্জ হবে তখনই মন্তব্য লিখবো। তখন 1 তারিখের মাধ্যমে কি হয়েছে, 1 তারিখের মাধ্যমে মূলধনটা লিপিবদ্ধ করা হয়েছে, যার কারণে আমরা মূলধন লিখবো অথবা বিনিয়োগ লিখবো। দেন আমরা ব্যালেন্সটা নামাই দিলাম, ব্যালেন্স 95, এখানেও 95 সমান সমান দিয়ে দিব। উদ্বৃত্ত তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। দেন দেখো যেটা আছে সেটা হলো 3 তারিখ নগদে পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে গেছে, যেহেতু নগদে ক্রয় করছো, তো নগদ থেকে আমরা মাইনাস করব। কত ছিল, 60,000 ছিল, নগদ থেকে মাইনাস করলাম 60,000। আর ক্রয়টা কি, একটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে আমরা এখানে মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস করব। এবং মন্তব্য ঘরে লিখবো ক্রয়, কারণ ক্রয় একটা ব্যয়ের ফলে আমাদের হ্রাস হয়েছে। এখানে মন্তব্যটা সেই ক্রয় লিখবো অথবা ব্যয়ও লিখতে পারো। দেন আমরা আবার ব্যালেন্স করবো, যে 1,95,000 থেকে 60 মাইনাস করবো, আর এখানে 1,95,000 থেকে 60 মাইনাস করবো, তাহলে 1,35,000। তুমি দেখো দুই পাশ কিন্তু মিলে গিয়েছে। দেন 4 তারিখ বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 45,000 টাকা। তা চেকের মাধ্যমে বিক্রি করলে সেক্ষেত্রে আমার এটা কী হবে, বিক্রয় হিসাব আর ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাব আমার কী হচ্ছে, ব্যাংকে টাকা বাড়ছে, যার কারণে ব্যাংক প্লাস করে দিয়েছি। এবং বিক্রয় কী হিসাবে, বিক্রয়ের ফলে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, বিক্রয় আর মূলধনের কারণে বৃদ্ধি পায়, যার কারণে আমরা এখানে প্লাস করে দিয়েছি। এবং লিখে দিব কি, বিক্রয় হিসাব, কারণ বিক্রয়ের কারণে আমাদের এখানে বৃদ্ধি পাইছে। বিক্রয় লিখতে পারো, আয়ও লিখতে পারো। দেন যেটা ছিল 28 তারিখে দেখো লেখা আছে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। তো মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন করলে কি হবে, ব্যাংকের টাকা চলে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট আর উত্তোলন হিসাব ডেবিট। তো উত্তোলন হিসাব যেহেতু হয়েছে, উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যার কারণে আমরা এখানে মালিকানা সত্ত্বের ঘর থেকে মাইনাস করব। আর ব্যাংক হ্রাস পাইছে, তাই ব্যাংক থেকে মাইনাস করব। তো দুইটা মাইনাস করবে, যেহেতু এখানে উত্তোলনের কারণে মাইনাস আছে, তাই আমরা মন্তব্য করে লিখবো উত্তোলন হিসাব। দেন সমতা আর মোট, এই দুটো অবশ্যই লিখতে হবে। মোট কোনটা, এইখানে তুমি যে ব্যালেন্সটা পাইছো উদ্বৃত্ত, সেটাই মোট, দুই পাশে লিখে দিব। দেন সমতা হলো যে তোমার সেই সম্পদ পাশে যা আছে সেগুলো যোগ করে দিব, এবং দায় আর মালিকের সাথে মিলে যেটা আছে সেটা যোগ করে দিব। এখানে দায়ের ঘরে কোনো এন্ট্রি ছিল না, সব মিলে কি আসলো, 1,75,000, সম্পদও 1,75,000, দুই পাশেই সমান হবে। আশা করি বুঝতে পেরেছ, আর না বুঝলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তুমি তাহলে আরও ক্লিয়ার বা অ্যাডভান্স লেভেলে জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন। আমরা নেক্সট থেকে তোমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বিজনেসের, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সমাধানই নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার পাশেই থাকবে, আমাকে সাপোর্ট দিয়ে যাবে, এবং আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।